এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এটা হলো থাইল্যান্ড। আজকের দিনে দাঁড়িয়ে থাইল্যান্ড পৃথিবীর সবথেকে উন্নত আর আধুনিক দেশগুলোর মধ্যে একটা। থাইল্যান্ডের ইকোনমির একটা বড় অংশ আসে ট্যুরিজম থেকে। প্রতি বছর কোটি কোটি মানুষ এই দেশে ঘুরতে আসেন। কিন্তু এই ঝলমলে ট্যুরিজম ইন্ডাস্ট্রির আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা, আর সেটা হলো সেক্স ট্যুরিজম। বেশিরভাগ ট্যুরিস্টদের কাছে থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও বেশি আকর্ষণীয় হলো এই নিষিদ্ধ ইন্ডাস্ট্রি। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত একটা দেশ হওয়ার পরেও কেন থাইল্যান্ডে সেক্স ট্যুরিজমের এত রমরমা? কেন এত আধুনিক একটা দেশের একটা বিশাল অংশ রাতের অন্ধকারে নিজের শরীর বিক্রি করতে বাধ্য হয়? এর পেছনের আসল সত্যিটা কি? আর এই গল্পের সবথেকে শকিং ব্যাপার কি জানেন? বাবা মায়েরা নিজেরাই বাড়ির মেয়েদের জোর করে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে বাধ্য করে। তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো থাইল্যান্ডের সেক্স ট্যুরিজম নিয়ে। এর আসল ইতিহাস কি, কিভাবে এই ইন্ডাস্ট্রি তৈরি হলো, কেন এটা আজও টিকে রয়েছে, কেন থাইল্যান্ডের সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। থাইল্যান্ডের এই অন্ধকার জগতের শিকড় কিন্তু খুব একটা নতুন নয়। এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 70 বছর আগে। সময়টা 1960-এর দশক। ভিয়েতনাম যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতি তখন উত্তাল। আমেরিকার হাজার হাজার সৈন্য ভিয়েতনামের ঘন জঙ্গলে কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধে সে চরম মানসিক চাপ। প্রতিদিন সহযোদ্ধাদের মৃত্যু দেখতে দেখতে আমেরিকান সেনারা মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছিল। ঠিক এই সময় জন্ম নেয় এক পলিসি। ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের জন্য একটা বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়, যার অফিসিয়াল নাম ছিল রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, বা সংক্ষেপে R&R। আর এই সময় আমেরিকান সৈন্যদের বিনোদনের জন্য বেছে নেওয়া হয় আমেরিকার ফ্রেন্ডলি কান্ট্রি থাইল্যান্ডকে। 1967 সালের দিকে থাইল্যান্ডের ব্যাংকক, পাটায়ার মতো ছোট ছোট শান্ত ছিমছাম উপকূলীয় অঞ্চলগুলোতে আমেরিকান সেনাদের দলগুলো এসে পৌঁছাতে শুরু করে। তবে তখনকার পাটায়াতে কিন্তু আজকের মতো এরকম আকাশ ছোঁয়া বিল্ডিং, লাক্সারি রিসর্ট এগুলো ছিল না। সে সময় এগুলো ছিল খুবই সাধারণ শান্ত গ্রাম। এখানে মেইনলি জেলেরা থাকতো। সমুদ্রের মাছ ধরার উপরেই এদের ইকোনমি ডিপেন্ড করত। কিন্তু আমেরিকান ডলারের লোভে রাতারাতি সবকিছু বদলে যেতে শুরু করে। আমেরিকার সেনাদের বিনোদন, মদ্যপান, যৌন চাহিদা মেটানোর জন্য সেখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠতে শুরু করে শত শত বার, বিলাসবহুল রিসর্ট আর পতিতালয়। এই মুহূর্তে থাই সরকার এবং লোকাল ব্যবসায়ীরা ভালোভাবে বুঝে গিয়েছিল যে আমেরিকান সৈন্যদের খুশি করতে পারলে তাদের আর ডলারের অভাব হবে না। থাইল্যান্ডের ভঙ্গুর অর্থনীতিকে রাতারাতি চাঙ্গা করতে এর থেকে সহজ অপশন আর কিছুই হতে পারে না। এর ফলে কোনো রকম নীতি নৈতিকতার তোয়াক্কা না করেই থাই সরকার অফিসিয়ালি এই রেড লাইট এরিয়াগুলোর লাইসেন্স দিতে থাকে। এমন এক সিস্টেম করে দেয় যেখানে একজন আমেরিকান সৈন্য কোনো রকম বাধা নিষেধ ছাড়াই থাই নারীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারবে। আর সরকারের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর থাইল্যান্ডের প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার গরিব মেয়ে ব্যাংকক আর পাটায়ার মতো এই অন্ধকার গলিগুলোতে আসতে শুরু করে। ধীরে ধীরে সময় এগোয়। আসে 1975 সাল। ভিয়েতনাম যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। আমেরিকান সৈন্যরা তাদের পাততাড়ি গুটিয়ে নিজেদের দেশে ফিরে গেছে। কিন্তু ততদিনে থাইল্যান্ডের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হয়ে গেলেও গত এক দশকে থাইল্যান্ডের বুকে যে বিশাল এবং শক্তিশালী যৌন ব্যবসার পরিকাঠামো গড়ে উঠেছিল তা কিন্তু আর বন্ধ হয়নি। হাজার হাজার হোটেল, বার আর ম্যাসাজ পার্লারের মালিকরা হঠাৎ করে আমেরিকান কাস্টমারদের হারিয়ে এক বড় সমস্যার মুখে পড়ে। কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে তারা ব্যবসা বন্ধ করার বদলে এক নতুন প্ল্যানিং করে। 80-র দশকে থাই সরকার যখন দেখে যে ভিয়েতনাম যুদ্ধের পর বৈদেশিক মুদ্রার অভাব দেখা দিচ্ছে, তখন তারা পর্যটন বা ট্যুরিজমকে দেশের প্রধান আয়ের উৎস হিসাবে ঘোষণা করে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল অন্ধকার জগতের মাফিয়ারা। এতদিন আমেরিকান সেনাদের বিনোদনের জন্য যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল তাকেই বিশ্ববাজারের সাধারণ আন্তর্জাতিক পর্যটকদের জন্য ওপেন করে দেওয়া হয়। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে সাধারণ ট্যুরিস্টদের আকর্ষণ করতে সরাসরি থাইল্যান্ডের সেক্স ট্যুরিজমের
ব্র্যান্ডিং করা হয়। আর এভাবেই 80-র দশক আস্তে আস্তে থাইল্যান্ড হয়ে ওঠে পৃথিবীর অন্যতম সেরা সেক্স ট্যুরিজমের ডেস্টিনেশন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যবসার সাথে কিভাবে লক্ষ লক্ষ সাধারণ গ্রামীণ মেয়েদের জীবন জড়িয়ে গেল? তারা কেন এই ফাঁদে পা দিল? তো চলুন এবার আপনাদেরকে বলি এই গল্পের সব থেকে শকিং পার্টটা। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই ধারণা থাকতে পারে যে এই সমস্ত কাজে যারা যুক্ত থাকেন সেই মেয়েরা হয়তো নিজেদের চাহিদা মেটানোর জন্য বা নিজেদের বিলাসবহুল জীবন কাটানোর জন্য তারা এই পেশায় আসেন। কিন্তু বাস্তবতা এর থেকে কয়েকশো গুণ নিষ্ঠুর হয়। থাইল্যান্ডকে আমরা যেভাবে দেখি, মানে ব্যাংকক, পাটায়ার মতো শহরগুলো দেখে আমাদের মনে হয় থাইল্যান্ড খুবই উন্নত এবং ধনী একটা দেশ, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এখানে ব্যাংকক বা ফুকেটের মতো শহরগুলো যতটা উন্নত, উত্তর পূর্ব থাইল্যান্ডের ইসানের মতো গ্রামীণ অঞ্চলগুলো ঠিক ততটাই দারিদ্রতার মধ্যে বেঁচে আছে। এই এলাকাগুলোতে চাষবাস ছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই, আর সেই চাষবাসও প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভরশীল। যদি কোনো বছর বন্যা বা খরা হয় তাহলে এখানকার মানুষগুলো দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পায় না। আর এই চরম দারিদ্র্যের মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত সামাজিক এবং পারিবারিক চাপ, যাকে থাই সংস্কৃতিতে বলা হয় বন্য খুন। এর অর্থ হল পিতামাতার প্রতি সন্তানের আজীবন কৃতজ্ঞতাবোধ বা ঋণ। থাইল্যান্ডের পরিবারগুলোতে একটা অলিখিত সামাজিক নিয়ম রয়েছে, আর সেটা হলো বাড়ির মেয়েদেরকে পুরো পরিবারের দায়িত্ব নিতে হয়। মা বাবার চিকিৎসা থেকে শুরু করে ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ, সংসার চালানো কিংবা মাথার উপর একটা পাকা ছাদ, এই সব কিছুর দায়িত্ব এসে পড়ে ঘরের বড় মেয়ের উপর। অনেক সময় আবার বাবা মা সরাসরি জোর করে না, কিন্তু পরিবারের চরম অভাব আর আর্থিক চাহিদা পূরণ করতে রীতিমতো বাধ্য হয়েই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা কাজের খোঁজে গ্রাম ছেড়ে ব্যাংকক বা পাটায়ার মতো শহরগুলোতে চলে আসে। বারে বা ম্যাসেজ পার্লারে কাজ করে প্রতি মাসে তারা গ্রামে টাকা পাঠায়। সেই টাকা দিয়েই পরিবারের মুখে অন্ন জোটে, ভাই বোনের পড়াশোনা হয়, গ্রামে বিলাসবহুল পাকা বাড়ি তৈরি হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যে সমাজ এই পেশাকে অপছন্দ করে সেই সমাজই আবার এই মেয়েদের পাঠানো টাকায় তৈরি হওয়া বিলাসবহুল বাড়িগুলোকে সম্মানের চোখে দেখে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিজের মা বাবাই তাদের 18-19 বছরের মেয়েদের এই পেশায় ঠেলে দিয়েছে শুধুমাত্র বিলাসবহুল জীবনের লোভে। আর এভাবেই বন্য খুন কালচারের আড়ালে এবং সমাজের এই নীরব স্বীকৃতির মাধ্যমে এই পেশাটা থাইল্যান্ডে খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। থাইল্যান্ড মানেই যে শুধুমাত্র নাইট লাইফ, পতিতালয়, এটা কিন্তু সত্যি নয়। এই অন্ধকার জগতের বাইরেও থাইল্যান্ডের একটা পরিচয় আছে। থাইল্যান্ড পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র। ফুকেটের স্বচ্ছ নীল জলরাশি, ফিফি দ্বীপের শান্ত সমুদ্র সৈকত কিংবা ব্যাংককের ঐতিহ্যবাহী গ্র্যান্ড প্যালেসের মতো প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলো প্রতি বছর কোটি কোটি সাধারণ পর্যটককে আকর্ষণ করে, যারা এখানে আসেন স্রেফ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আর মানসিক শান্তির খোঁজে। এর সাথে আছে বিশ্ববিখ্যাত থাই ফুড, টমিয়াম স্যুপ থেকে শুরু করে প্যাড থাই, যার স্বাদ নিতে বিশ্বজুড়ে ফুড লাভাররা এখানে ছুটে আসেন। চলুন এবার একটু আমরা ডেটা এবং নাম্বারের দিকে তাকাই। থাইল্যান্ডের আসল অর্থনৈতিক শক্তি ঠিক কতটা বিশাল সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। থাইল্যান্ডের মোট জিডিপি প্রায় 500 বিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি। এই দেশটা এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এখন ধরে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথা আপনাদেরকে বলছি, সেটা সরাসরি থাইল্যান্ডের জিডিপি প্রায় 12 থেকে 15% কন্ট্রিবিউট করে। কোভিডের ধাক্কা সামলে উঠে রিসেন্ট কয়েক বছরে থাইল্যান্ডের আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বছরে 4 কোটি বা 40 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এই ট্যুরিস্টদের থেকে দেশটা সরাসরি 50 থেকে 60 বিলিয়ন ডলার ইনকাম করে। এবার আপনি হয়তো ভাবতে পারেন এর হয়তো বেশিরভাগটাই ট্যুরিজমের জন্য হয়, কিন্তু আদতে থাইল্যান্ডের এই বিশাল রেভিনিউ ট্যুরিজমের একটা বড় অংশ আসে সাধারণ পারিবারিক পর্যটন, ইকো ট্যুরিজম আর কালচারাল ট্যুরিজম থেকে। আর শুধুমাত্র এই ট্যুরিজম নয়, বর্তমানে বিশ্ব মেডিকেল ট্যুরিজমের জন্য থাইল্যান্ড এখন এশিয়ার 1 নম্বর হাবে পরিণত হয়েছে। প্রতি বছর প্রায় 30 থেকে 35 লক্ষ ইন্টারন্যাশনাল পেশেন্ট উন্নত ও সাশ্রয়ী চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুন গ্রাদ বা ব্যাংকক হসপিটালের মতো ওয়ার্ল্ড ক্লাস হসপিটালগুলোতে ভিড় করে।
এই একটা খাত থেকেই থাইল্যান্ড প্রতি বছর প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলার ইনকাম করে। ট্যুরিজম ইন্ডাস্ট্রির বাইরে থাইল্যান্ডের ইকোনমির মেরুদণ্ড হল তাদের ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট ইন্ডাস্ট্রি। থাইল্যান্ডের মোট জিডিপির প্রায় 25 থেকে 30% এখান থেকে আসে। গ্লোবাল অটোমোবিল ইন্ডাস্ট্রিতে থাইল্যান্ডকে বলা হয় ডেট্রয়েট অফ এশিয়া। টয়োটা, হোন্ডা, ফোর্ডের মতো ওয়ার্ল্ডের টপ লেভেল গাড়ির কোম্পানিগুলোর বিশাল বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এখানে রয়েছে। থাইল্যান্ড বছরে প্রায় 20 লক্ষেরও বেশি গাড়ি উৎপাদন করে, যা অর্ধেকেরও বেশি রপ্তানি করা হয় বিদেশে। গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে থাইল্যান্ড ওয়ার্ল্ডের টপ 10 কান্ট্রিগুলোর মধ্যেই রয়েছে। এর পাশাপাশি কিন্তু থাইল্যান্ডে খুবই স্ট্রং একটা ইলেকট্রনিক্স এবং কম্পিউটার হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং শিল্প রয়েছে। হতে পারে আপনি যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন তার হার্ড ড্রাইভটা থাইল্যান্ডে তৈরি হয়েছে, কারণ বিশ্ববাজারে 70% হার্ড ড্রাইভ সাপ্লাই চেইনের কন্ট্রোল রয়েছে থাইল্যান্ডের হাতে। আর একদম শেষে থাইল্যান্ডের ওই কৃষি খাতের কথা একেবারে না বললেই নয়। বিশ্ববাজারে সুগন্ধি চাল, জেসমিন রাইস এগুলো রপ্তানিতে থাইল্যান্ড টপ 3 কান্ট্রিগুলোর মধ্যে একটা। এছাড়াও বিশ্বের 1 নম্বর প্রাকৃতিক রবার এবং সি ফুড রপ্তানিকারক দেশও কিন্তু এই থাইল্যান্ড। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দেশটার গোটা ইকোনমিটাই যে ট্যুরিজমের উপর নির্ভরশীল তা কিন্তু নয়। গাড়ি উৎপাদন থেকে শুরু করে চাল রপ্তানি, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা থেকে শুরু করে মনোরম সমুদ্র সৈকত, সব মিলিয়ে থাইল্যান্ড একটা স্বাবলম্বী, আধুনিক এবং বৈচিত্র্যময় দেশ। এবার নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন আসছে যে যখন এই সমস্ত কিছু দিয়ে ইনকাম ভালো হচ্ছে, তাহলে কেন আজও এই দেশটার ভিতরে ট্যুরিজম এক্সিস্ট করে, কেন এটাকে সরকার বন্ধ করছে না? তো চলুন এবার এই বিষয়ে কথা বলি। এতক্ষণ ধরে এই যে ইন্ডাস্ট্রির কথা আপনাদেরকে বললাম, জানলে অবাক হবেন এই ইন্ডাস্ট্রি থাইল্যান্ডে 100% ইল্লিগাল। থাইল্যান্ড 1996 সালে প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন অফ প্রস্টিটিউশন অ্যাক্ট অনুযায়ী যে কোনো ধরনের ব্যবসা এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটা একটা বড় শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 2 লক্ষ মানুষ সরাসরি এই পতিতাবৃত্তির সাথে যুক্ত। মানে আইনের এই সমস্ত কড়াকড়ি শুধুমাত্র আদালতের ফাইলের ভেতরেই। বাস্তবে বুক ফুলিয়ে আলো ঝলমলে নিয়ন সাইন জ্বালিয়ে থাইল্যান্ডের বুকে এই ব্যবসা আজ রমরমিয়ে চলছে। তাহলে এই নিষেধাজ্ঞা থাকার পরেও এই ব্যবসা কিভাবে চলছে? আসল ব্যাপারটা হচ্ছে থাইল্যান্ডের পাটায়া বা ব্যাংকক এই ব্যবসা সরাসরি পতিতালয় নামেই চলে না। খুব চালাকির সাথে ম্যাসাজ পার্লার, গোগো বার, কারাওকে লাঞ্চ বা জেন্টলসম্যান ক্লাবের আড়ালে এটাকে চালানো হয়। কাগজে কলমে একজন ট্যুরিস্ট সেখানে ম্যাসাজ নিতে যায় বা ড্রিঙ্কস কিনতে যায়, কিন্তু সেই বারের ভেতরেই টেবিলে বসা কোনো মেয়ে যদি সেই কাস্টমারকে বাইরে নিয়ে যেতে চায়, তখন বার মালিককে একটা নির্দিষ্ট বার ফাইন দিতে হয়। বারের খাতায় এটা বার কর্মচারী ডিউটি থেকে যে আর্লি লিভ নিচ্ছে তার জন্য একটা ক্ষতিপূরণ দেখানো হয়। আর এই বারের বাইরে গিয়ে মেয়েটা ওই কাস্টমারের সাথে কি করছে সেটা ওই বারের মালিকের দেখার বিষয় নয়। আর এই আইনি ফাঁকফোকর ব্যবহার করেই থাইল্যান্ডের কালো টাকা বা ব্ল্যাক ইকোনমি আজ বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সরকারের সমস্ত কিছু দেখেও কেন না দেখার ভান করে থাকে? রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডের এই শ্যাডো ইন্ডাস্ট্রি থেকেই সরাসরি থাইল্যান্ড সরকার প্রায় প্রতি বছর 6 থেকে 7 বিলিয়ন ডলার ইনকাম করে, যেটা থাইল্যান্ডের অফিসিয়াল জিডিপির প্রায় 1 থেকে 1.5%-এর সমান। কিন্তু এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র ডিরেক্ট আয়ের কথা বললাম। এর পরোক্ষ প্রভাব যে কতটা বড় সেটা থাইল্যান্ডের সরকার খুব ভালোভাবেই জানে। যে লক্ষ লক্ষ ট্যুরিস্ট প্রতি বছর এই সেক্স ট্যুরিজমের লোভে থাইল্যান্ডে আসে, তারা কিন্তু শুধুমাত্র বারে টাকা খরচ করে না, তারা 5 স্টার বা 3 স্টার হোটেলে থাকে, বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার করে, ডোমেস্টিক ফ্লাইটে যাতায়াত করে, ট্যাক্সি ব্যবহার করে, শপিং মলগুলো থেকে শপিং করে। এর ফলে থাইল্যান্ডের পুরো ট্যুরিজম সাপ্লাই চেইন, হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার সাধারণ স্ট্রিট ফুড ভেন্ডর বা রিক্সা চালক, সবার পকেটেই এই ট্যুরিস্টদের কাছ থেকে টাকা যায়। এখন ভাবুন, যদি কাল সকালবেলায় থাইল্যান্ড সরকার উঠে ঠিক করে যে আজ থেকে এই দেশের যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা পুরোপুরি ব্যান এবং খুব কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, তাহলে কি হবে? প্রথমত, থাইল্যান্ডের অল ওভার ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় ধস নামবে, যেটা দেশটার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় সামাজিক সমস্যা তৈরি হবে দেশের গ্রামীণ এলাকাগুলোতে। ভিডিও শুরুর দিকে আমি যে প্রত্যন্ত গ্রামগুলোর কথা বলছিলাম সেগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরকম হাজার হাজার গ্রামের লক্ষ লক্ষ দরিদ্র পরিবার সরাসরি না খেয়ে মরবে, কারণ এই শহরের অন্ধকার গলি থেকে পাঠানো টাকাটাই গ্রামীণ থাইল্যান্ডের লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
সরকার যদি তাদের পুনর্বাসন বা অল্টারনেটিভ কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেয়, তাহলে এমনও হতে পারে দেশ জুড়ে দাঙ্গা সৃষ্টি হতে পারে। আর এই বিপুল সংখ্যক মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করার অর্থনৈতিক ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই থাই সরকারের নেই। আর এই সব কিছুর পেছনেও রয়েছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই বিলিয়ন বিলিয়ন ডলারের কালো ব্যবসা কখনোই প্রশাসনের মদত ছাড়া চলতে পারে না। থাইল্যান্ডের স্থানীয় পুলিশ প্রশাসন এবং একটা বড় অংশের রাজনৈতিক নেতাদের কাছে প্রতি মাসে কোটি কোটি টাকা ঘুষ হিসাবে যায়। তাই যখনই আন্তর্জাতিক মহলে থাইল্যান্ডের ইমেজ নিয়ে প্রশ্ন ওঠে, তখন পুলিশ কয়েকটা লোক দেখানো রেইড করে, কিছু লোককে জরিমানা করে, আর তারা সরাসরি ক্যামেরার সামনে বলে যে থাইল্যান্ডে ট্যুরিজমের কোনো অস্তিত্বই নেই। কিন্তু ক্যামেরা বন্ধ হলে সব কিছুই আবারও আগের মতো চলতে থাকে। থাইল্যান্ডের এই ট্যুরিজম কিন্তু শুধুমাত্র কোনো সাধারণ অপরাধের গল্প নয়, এটা হলো বিশ্ব রাজনীতি, লোকাল কালচার আর অর্থনৈতিক বৈষম্যে এক অদ্ভুত ককটেল। যে মেয়েরা প্রতি রাতে নিজেদেরকে এই নরকে সঁপে দিচ্ছে, তারা কিন্তু অপরাধী নয়, তারা গ্লোবাল পলিটিক্স এবং দেশের ইন্টারনাল ইকোনমির শিকার। তারা কেবলমাত্র নিজেদের বাবা মা বা পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজের জীবনকে বাজি ধরা কিছু অসহায় মানুষ। তবে যদি রিসেন্ট টাইমের কথা বলা হয়, তাহলে থাইল্যান্ড সরকার রিসেন্টলি এই ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু স্ট্রিক্ট রুলস এনেছে। যেমন যারা অপ্রাপ্ত বয়স্ক, মানে যাদের বয়স 18 বছরের কম, তাদেরকে এই ইন্ডাস্ট্রিতে আসা একেবারে বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। থাইল্যান্ডকে তারা একটা সুস্থ পারিবারিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু সত্যি কথা হচ্ছে, ওপরে ওপরে মেকআপ করে আপনি আপনার চেহারার আসল ক্ষতটাকে কোনোদিন ঢাকতে পারবেন না। তো কেমন লাগলো থাইল্যান্ডের এই অদ্ভুত ইকোনমির কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এবার আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম ভিয়েতনাম যুদ্ধের কথা। এই ভিয়েতনাম যুদ্ধ থেকে আমেরিকান সৈন্যরা উইথড্র করে নিয়েছিল, মানে তারা এই যুদ্ধ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তার কারণ কি, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।